আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা খান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। জুলাই সনদ ও সংস্কারের কথা বলে একটি গুপ্ত দল জাতিকে বিভ্রান্ত করছে। বগুড়া সমাবেশে প্রধানমন্ত্রী। ফ্যাসিবাদ রুখতে সাংবিধানিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করছে সরকার। জ্বালানি সংকট নিয়ে সংসদ অধিবেশনে তুমুল বিতর্ক। দাম বাড়লেও মূল্যস্ফীতি ততটা বাড়বে না, বাণিজ্য মন্ত্রী। মালয়েশিয়ার সংকেত পেলেই কর্মী পাঠানো শুরু। 24 ঘন্টায় হামে 3 জনের মৃত্যু। হাসপাতালে ভর্তি প্রায় 1200। সারা দেশে বিশেষ টিকাদান কর্মসূচির উদ্বোধন। কাল শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। প্রশ্ন ফাঁস, নকল রোধে থাকছে ডিজিটাল নজরদারি। খাতা মূল্যায়নে কোনো নির্দেশনা থাকবে না, শিক্ষামন্ত্রী। সংরক্ষিত নারী আসনে বিএনপির 36 ও 11 দলীয় ঐক্যের 13 জনের নাম ঘোষণা। কাল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। 12 মে নির্বাচন। এবং দ্বিতীয় দফা আলোচনায় অংশ নিতে পাকিস্তানের পথে মার্কিন প্রতিনিধি দল। যুক্তরাষ্ট্রের অবরোধ অব্যাহত থাকলে আলোচনায় বসবে না ইরান। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে জানাবো বিস্তারিত। বিএনপি সরকার জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বগুড়ায় আলফাতুন্নেসা খেলার মাঠে জেলা বিএনপির সমাবেশে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, একটি গুপ্ত দল জুলাই সনদ নিয়ে জনগণকে বিভ্রান্ত করছে। গুপ্ত দলটির ষড়যন্ত্রে পা না দিতে জনগণের প্রতি আহ্বান জানান তারেক রহমান। বগুড়া থেকে আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। প্রধানমন্ত্রী হিসেবে এটি প্রথম সফর তারেক রহমানের। সাথে ছিলেন বগুড়ার বধূ ডাক্তার জুবাইদুর রহমান। এই সফরে বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্প সহ বিমানবন্দর আধুনিকায়ন, বগুড়া সিরাজগঞ্জ রেল লাইনের কাজ শুরুর বিষয়ে প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেলে আলতাফুন্নেসা খেলার মাঠে সমাবেশে যোগ দিয়ে বগুড়ার মানুষের প্রতি ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার বগুড়ার উন্নয়ন করেনি, মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি করেছে, সকল প্রতিষ্ঠান আওয়ামী লীগ ধ্বংস করেছে বলেও জানান প্রধানমন্ত্রী। বাংলাদেশের আর কোন রাজনৈতিক দল বিএনপি ছাড়া অন্য রাজনৈতিক দল সংস্কারের শব্দটিও তখন উচ্চারণ করেনি। স্বৈরাচারের ভয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্বৈরাচারের রক্তচক্ষুকে উপেক্ষা করে 31 দফা সংস্কার দিয়েছিল। কারণ আমরা দেখেছিলাম স্বৈরাচার বিগত 16 বছরে কিভাবে পরতে পরতে দেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে, কিভাবে দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল, কিভাবে দেশের ব্যাংকিং ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল, কিভাবে দেশের যোগাযোগ ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল, কিভাবে দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল। কিছু মেগা প্রজেক্ট করে দুর্নীতি করেছে, এর বাইরে কিছু করেনি। জুলাই সনদ বিএনপি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে জানিয়ে তিনি বলেন, একটি গুপ্ত দল জনগণকে বিভ্রান্ত করছে। যারা সংস্কারের কথা বেশি বলে তারা স্বাধীনতাই চায়নি বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কিভাবে প্রশাসনকে ঠিক করতে হবে সেইটির কথা তারা বলে না, কিভাবে আইন শৃঙ্খলা ঠিক করতে হবে সেইটির কথা তারা বলে না। তারা শুধু সংবিধান সংবিধান এই বিষয়ে কথা বলে। প্রিয় ভাই বোনেরা, দেখেন তারা কিভাবে বিভ্রান্ত করছে। নির্বাচনের সময় আমি আপনাদের বলেছিলাম যে কিভাবে তারা বিভ্রান্ত করছে। এই গুপ্ত বিভ্রান্তকারীরা আবারও এখন এই বিভ্রান্তের কাজ শুরু করেছে তারা। এর আগে বগুড়ার গাবতলীতে বাগবাড়ি এলাকায় ফ্যামিলি কার্ড বিতরণ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ লাখ লাখ কোটি টাকা পাচার করেছে। এই পাচার রোধ করতে পারলে ফ্যামিলি কার্ডের টাকার সমস্যা হবে না। আমরা চেষ্টা করব বিগত স্বৈরাচারের সময় যেই দুর্নীতি হয়েছে, দেশ থেকে লক্ষ কোটি টাকা পাচার হয়ে গিয়েছে, দেশ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি পাচার হয়ে গিয়েছে, টাকা অর্থ সম্পদ চুরি হয়েছে। আমরা এই দুর্নীতিটাকে রোধ করতে চাই, কারণ এটা জনগণের টাকা। স্বৈরাচার, যেই স্বৈরাচারকে 5ই আগস্ট এই বাংলাদেশের জনগণ বিদায় করে দিয়েছে, 5 তারিখে যেই সরকার আসলো সেই সরকার প্রায় 1.5 বছর ক্ষমতা ছিল,
তারাও বাচ্চাদের কথা চিন্তা করেনি, তারাও এই ওষুধটা আনেনি। ফলে মধ্যখান দিয়ে কি হলো, এই অসুখটা যখন শুরু হলো দুর্ভাগ্যজনকভাবে অনেকগুলো শিশু প্রাণ হারালো। আর যাতে শিশু প্রাণ না হারাতে পারে কোনো শিশু, সেই জন্য তাড়াতাড়ি আমরা বিদেশ থেকে এই ওষুধটা এনেছি। ওষুধটা এনে এখন 2 কোটি, সারা দেশে 2 কোটি বাচ্চাকে আমরা এই টিকাটা দিব, যাতে করে বাচ্চারা সুস্থ থাকে, যাতে করে এই অসুখ না হয়। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে বেশি দামে তেল কিনতে হচ্ছে জানিয়ে সরকার ব্যয় সংকোচন নীতি অবলম্বন করছে বলে জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেছিলাম আমরা 20 বছর পর আনন্দ উচ্ছ্বাসে ঘরের ছেলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করল বগুড়াবাসী। প্রধানমন্ত্রীকে এক নজর দেখার জন্য ভিড় করেন হাজারো মানুষ। দীর্ঘদিন উন্নয়ন বঞ্চিত থাকলেও তারেক রহমানের হাতের ছোঁয়ায় বদলে যাবে বগুড়া, এমনটাই বিশ্বাস করেন সকলে। ইয়াসিন রানা, এটিএন বাংলা, শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠ, গাবতলী, বগুড়া। এর আগে বগুড়ায় বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, জনগণের অধিকার কেড়ে নিয়ে কোনো স্বৈরাচার আর যেন ফ্যাসিবাদ কায়েম করতে না পারে সে লক্ষ্যে সরকার কাজ করছে। আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে সরকার জনগণের ন্যায় বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করতে চায়। এটি করা গেলে সমাজ থেকে মব ভায়োলেন্স দূর হবে বলেও মন্তব্য করেন তিনি। পরে বগুড়া সিটি কর্পোরেশনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন মইনুল আহসান। অসংখ্য নেতাকর্মী আর সাধারণ মানুষের উষ্ণ অভ্যর্থনা ভালোবাসায় সিক্ত হয়ে সড়ক পথে ঢাকা থেকে রওনা হয়ে বগুড়া পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানকে নিয়ে নিজ জেলা বগুড়ায় পৌঁছে প্রথমেই আইনজীবী সমিতির নবনির্মিত বহুতল ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। টোটাল 23 লক্ষ টাকা এই কোর্ট বিলিং এর বিভিন্ন কাজের জন্য আজকে হস্তান্তর করা হচ্ছে। পরে জেলা ও দায়রা জজ আদালতে ইলেকট্রনিক জামিননামা বেল বন্ড সিস্টেম উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। বিচারক ও আইনজীবীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে তারেক রহমান বলেন, ফ্যাসিবাদের পতনের পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে জনগণ তার গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে, তা অব্যাহত রাখতে হবে। আর কখনো যাতে কোনো স্বৈরাচার কিংবা তাবেদার জনগণের অধিকার কেড়ে নিয়ে দেশে ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠা করতে না পারে সেটি নিশ্চিত করাই এখন সময়ের দাবি। এবং সেই লক্ষ্যেই বর্তমান সরকার দেশের প্রতিটি সাংবিধানিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে যথাযথভাবে পদক্ষেপ গ্রহণের চেষ্টা করছে। প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগের শাসনামলে বিচার বিভাগকে ব্যবহার করে বিরোধী মত দমন ও জনগণের ন্যায় বিচার পাওয়ার অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। ফ্যাসিবাদী শাসনামলে আমরা দেখেছি আইনের দোহাই দিয়েই এমনকি রাতের বেলা আদালত বসিয়ে ভিন্ন দল এবং মতের শত শত মানুষকে শাস্তি দেওয়া হয়েছে। সেগুলো অবশ্যই ন্যায় বিচার ছিল না, বরং অবিচার চালানো হয়েছিল। তারেক রহমান বলেন, বিচার বিভাগের আধুনিকায়নের মাধ্যমে একদিকে বিচার প্রার্থীদের ভোগান্তি লাঘব, অন্যদিকে জনগণের ন্যায় বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করতে চায় সরকার। আপনারা এই প্রযুক্তিকে সাদরে গ্রহণ করে বিচার প্রার্থীদের দ্রুত সেবা নিশ্চিত করতে অগ্রণী ভূমিকা পালন করবেন। দিনব্যাপী ব্যস্ত কর্মসূচির অংশ হিসেবে পরে দেশের 13তম সিটি কর্পোরেশন হিসেবে বগুড়া সিটি কর্পোরেশনের ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংক্ষিপ্ত বক্তব্যে প্রধানমন্ত্রী নিজ শহরকে পরিচ্ছন্ন রাখতে সবার প্রতি আহ্বান জানান। প্রশাসনটা করবে, কিন্তু নিজের ঘর তো নিজেকে পরিষ্কার রাখতে হবে, তাই নয় কে? দীর্ঘ 2 দশক পর পৈতৃক ভিটা বাগবাড়িতে যাওয়ার পথে হাজারো মানুষ রাস্তায় নেমে এসে ঘরের ছেলেকে বরণ করে নেন। সেখান থেকে জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে গিয়ে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পাশেই চৌকিরদহ খাল খনন কর্মসূচির সূচনা করে পরে প্রধানমন্ত্রী তার পৈতৃক ভিটায় কিছু সময় অবস্থান করেন। মইনুল আহসান, এটিএন বাংলা। জ্বালানি সংকট নিয়ে সংসদ অধিবেশনে তুমুল বিতর্কে জড়িয়েছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। জামায়াতের আমির এই সংকট নিয়ে আলোচনার জন্য সংসদ মুলতবির প্রস্তাব দিলে এর বিরোধিতা করেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরে বিরোধী দলীয় নেতার প্রস্তাব গ্রহণ না করে মঙ্গলবারের কার্যসূচিতে 1 ঘণ্টা আলোচনার জন্য সময় নির্ধারণ করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। এই মুহূর্তে বাংলাদেশে প্রিভেইলিং যতগুলা সমস্যা আছে এর মধ্যে সবচেয়ে
গুরুতর সমস্যা হচ্ছে জ্বালানি সমস্যা। এইভাবে পৃষ্ঠা নিষ্পত্তি না করে আপনি আজকে না করেন, একদিন পরে হোক, 2 দিন পরে হোক, বিষয়টা আলোচনার জন্য ফিক্স আপ করেন এবং তখন মুলতবি করে এটা আলোচনা করেন। সংকট আছে বলে খোদ হাইকোর্টের মতো ভেরি সেন্সিবল জায়গায় 2 দিন এখন এই জ্বালানি সাশ্রয়ের উদ্দেশ্যে কোর্ট হবে ভার্চুয়ালি। বিরোধীদলীয় মাননীয় নেতা বিভিন্ন জায়গায় সফর করছে, আমরা দেখছি। উনি ওখানে বক্তৃতা বিবৃতিও দিচ্ছেন এবং বলছেন যে সংসদ তো সব তেল আছে সংসদে, বাইরে তেল নাই। এটা গণতান্ত্রিক অধিকার, তিনি বলেছেন, পত্রিকায় আসছে, আমরা পড়ি। মুলতবি প্রস্তাব গ্রহণ করে সংসদের বৈঠক মুলতবি করে আলোচনার মতো এই বিষয়টি গুরুত্ব রাখে কিনা, এবং আমাদের দেশে জ্বালানি তেল এবং গ্যাসের কোনো সংকট নেই, সেটা আমরা পরিসংখ্যান দিয়ে আমরা দেখিয়েছি, মাননীয় মন্ত্রী দেখিয়েছেন। সংসদকে মুলতবি করে আলোচনা না করে এই আলোচনাটাই আমরা সংসদের চলমান অবস্থায় সাধারণ আলোচনা নিয়ে যাই। সময়ের প্রেক্ষিতে এটা আমরা আলোচনার ভিত্তিতে আধা ঘন্টার জায়গায় 1 ঘন্টা করতে পারি, 1.5 ঘন্টা করা যেতে পারে, বাট মুলতবি না রেখে। জ্বালানির দাম বাড়লেও মূল্যস্ফীতি বৃদ্ধি পাবে না বলে সংসদকে আশ্বস্ত করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। যুদ্ধের কারণে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে মূল্যস্ফীতি সহনীয় বলেও দাবি করেন মন্ত্রী। মধ্যপ্রাচ্য সংকটের কারণে রেমিটেন্স চাপ পড়তে পারে জানিয়ে তিনি আরও বলেন, বাংলাদেশি পণ্যের জন্য নতুন নতুন বাজার খোঁজার কাজ চলছে। এ সময় প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নূর সংসদকে জানান, মালয়েশিয়া সরকারের সংকেত পেলেই দেশটিতে কর্মী প্রেরণ শুরু হবে। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। ধন্যবাদ। সংসদের প্রথম অধিবেশনের 17তম দিনে সংসদ সদস্যদের প্রশ্নোত্তর পর্বে আলোচনায় উঠে আসে জ্বালানির মূল্য বৃদ্ধি প্রসঙ্গ। এর ফলে সাধারণ মূল্যস্ফীতি 8.71% থেকে আরও বেড়ে যাবে বলে শঙ্কা প্রকাশ করেন সংসদ সদস্যরা। পাশাপাশি আমেরিকা ও ইরান যুদ্ধের প্রভাবে বাংলাদেশের অর্থনীতির ভবিষ্যৎ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তারা। বাংলাদেশের মূল্যস্ফীতি বহুদিন ধরেই ডাবল ডিজিটে ছিল, এখন সেটা 9% কিছু উপরে, খাদ্যদ্রব্য বিশেষ করে। এই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আমাদের মাননীয় মন্ত্রী কোনো পদক্ষেপ নেবেন কিনা? জবাবে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সংসদকে জানান, জ্বালানির মূল্যবৃদ্ধি মূল্যস্ফীতি বাড়ানোর মতো কোনো উপাদান নয়। মূল্যস্ফীতিটা সেইভাবে বৃদ্ধি পাবে না কেন, এটা একটু বোঝা দরকার। পৃথিবীতে জ্বালানি তেলের মূল্য যে অনুপাতে, যে রেশিওতে বৃদ্ধি পেয়েছে, তার তুলনায় বাংলাদেশের যে মূল্য বৃদ্ধি হয়েছে সেটা নিতান্তই মডেস্ট। এমনি শুনলেই যেটা মনে হয় যে জ্বালানির মূল্য বৃদ্ধি পেয়েছে, কিন্তু আমরা যদি পরিবাহিত পণ্যের ইউনিটের ভিত্তিতে হিসাব করি, তাহলে সেই বৃদ্ধিটা ওরকম মূল্যস্ফীতির জন্য ওইরকম মানে মূল্যস্ফীতির ঘটানোর মতো উদ্দীপক কিছু না, ওরকম কোনো এলিমেন্ট না। এ সময় মধ্যপ্রাচ্য সংকটের ফলে প্রবাসী কর্মীদের জন্য শ্রমবাজার সংকুচিত হওয়ায় রেমিটেন্সে প্রভাব পড়বে বলে উদ্বেগ প্রকাশ করেন সংসদ সদস্যরা। প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নূর জানান, সরকার মালয়েশিয়া, থাইল্যান্ড ও কম্বোডিয়ায় কর্মী প্রেরণ শুরু করবে। মালয়েশিয়ান কর্তৃপক্ষের সাথে একটি ইতিবাচক আলাপ আলোচনা হয়েছে এবং তারা আশ্বস্ত করেছেন যে খুব দ্রুতই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়া যাওয়ার পথটি খুলে দেবেন। আশা করি এটি খুব দ্রুতই একটা ফলাফল আমরা পাবো, কিন্তু ওইভাবে নির্দিষ্টভাবে তো দিন তারিখ, যেহেতু এটা তাদের উপরে নির্ভর করে। আমাদের এই দিক থেকে আমরা প্রস্তুত, আমাদের প্রশিক্ষণ, আমাদের লোকবল রেডি, আমাদের যে অন্যান্য কাজ সেগুলো আমাদের সম্পন্ন। এখন ওখান থেকে সিগন্যাল পেলেই আনুষ্ঠানিকভাবে আমাদের দেশ থেকে প্রবাসী কর্মী যাওয়া শুরু হবে। অধিবেশনে নিজ এলাকা নোয়াখালীতে বারবার প্রাণনাশের হুমকির অভিযোগ তুলেছেন বিরোধী দলীয় সংসদ সদস্য হান্নান মাসুদ। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ এ বিষয়ে তাকে সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়েরের পরামর্শ দেন। অস্ত্র হাতে আমাকে কোফাতে আসা হয়েছে, একজন সংসদ সদস্য হিসাবে আমি এই বিষয়টা এখানে উপস্থাপন করতে বাধ্য হচ্ছি। আমি কনসার্ন জানাচ্ছি, এবং আমার উপর যদি পরের বার আক্রমণ হয় সেটাকে ট্রেজারি বেঞ্চ থেকে দায়িত্ব নিবে কিনা। আমি আশ্বস্ত করতে চাই, শুধু মাননীয় সংসদ সদস্য যিনি উত্থাপন করেছেন তার বিষয়ে নয়, যে কোনো মাননীয় সংসদ সদস্য হাউজের যদি সেই রকম কোনো পরিস্থিতির শিকার হন, তাহলে যেন বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নজরে তাৎক্ষণিকভাবে আনেন, অথবা নিকটস্থ থানায় সেই বিষয়ে অভিযোগ দাখিল করেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কঠোর বলেও সংসদকে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা।
ডিপো থেকে সময়মতো পর্যাপ্ত তেল সরবরাহ না করায় ভোগান্তি কমছে না গ্রাহকদের। তেলের দাম বাড়লেও রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে রয়েছে আগের মতোই যানবাহনের দীর্ঘ সারি। ফলে পেট্রোল পাম্প কেন্দ্রিক সড়কে সৃষ্টি হচ্ছে তীব্র যানজটের। তৌহিদুর রহমান নিশানের রিপোর্ট। জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরও স্বাভাবিক হয়নি ডিপো থেকে তেল সরবরাহ। সময়মতো চাহিদা অনুযায়ী তেল সরবরাহ করতে না পারায় ফিলিং স্টেশনে কমছে না গ্রাহক ভোগান্তি। ভোগান্তি তো ভাইয়া আগের মতো রয়ে গেছে, আমরা আসলে অতিষ্ঠ এই তেল নিয়ে। উভয় সংকটে আমরা, এক পাশে দাম বাড়ছে আর এক পাশে তো সংকট আছেই, তো সেক্ষেত্রে আমরা তো দুই নৌকাতেই পা দিয়ে আছি। সরকার তেলের দাম বাড়াইছে, তো তেল অ্যাভেলেবল করুক, মানুষ তো টাকা দিয়ে তেল কিনছে। ভিআইপি এবং আইন শৃঙ্খলা বাহিনীর জন্য বিশেষ লাইনের ব্যবস্থা থাকলেও অ্যাম্বুলেন্সের মতো জরুরি সেবার গাড়িগুলো ফিরে যাচ্ছে তেল না পেয়ে। হাসপাতালের সামনে লাইনে দাঁড়াইছি, কিন্তু তেল পাচ্ছি না। কিন্তু আমার জটিল রোগীগুলা আনা নেওয়া খুব কষ্টকর হয়ে যাচ্ছে। পাম্প কর্তৃপক্ষ বলছে জ্বালানির মূল্য বৃদ্ধির পরও কমেনি চালকদের অতিরিক্ত তেল নেয়ার প্রবণতা। দাম বাড়ছে শুধু এটুকু, কিন্তু চাহিদার কোনো পরিবর্তন হয় না। কম সরবরাহের কারণে এরকম হচ্ছে, বন্ধ থাকার কারণে এরকম আমাদের এখানে চাপ বাড়তেছে। এদিকে জ্বালানি তেলের দাম বাড়ায় এর প্রভাব পড়েছে পরিবহন খাতে। এতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে যাওয়ায় আতঙ্কিত সাধারণ মানুষ। তেলের দাম বাড়ছে, শুধু পণ্য পরিবহন না, শুধু বাস ভাড়া বাড়াবে, লঞ্চ বাড়াবে, তেলের সাথে রিলেটেড যা আছে সবকিছু বাড়বে। সবকিছু তো জনগণের দুর্ভোগ, কোনো প্রতিকার নাই। পাম্পের সামনে দীর্ঘ লাইনের কারণে শহরের ব্যস্ত সড়কগুলোতে বাড়ছে যানজট, যার প্রভাব পড়ছে কর্মজীবী ও সাধারণ মানুষের চলাচলে। তৌহিদুর রহমান নিশান, এটিএন বাংলা, ঢাকা। গত 24 ঘন্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও 3 শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে হামের উপসর্গ নিয়ে 2 এবং হামে আক্রান্ত হয়ে 1 শিশু মারা গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে আরও জানানো হয়, এ সময়ে হামে আক্রান্ত হয়েছে 174 শিশু, আর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 846 জন। এদিকে আজ থেকে সারা দেশে 3 সপ্তাহব্যাপী হাম ও রুবেলার বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু হয়েছে। নারায়ণগঞ্জের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন। এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রতিটি শিশুর স্বাস্থ্য সুরক্ষায় কাজ করছে সরকার। বিগত সময়ে নিয়মিত টিকা না দেওয়ার কারণেই হামের প্রাদুর্ভাব বেড়েছে বলেও জানান তিনি। 6 মাস থেকে 5 বছর বয়সী কম বয়সী সব শিশুকে দেয়া হচ্ছে টিকা। We started our government with zero stock of vaccines. The previous government, they were supposed to start the vaccination every 4 years. After 2020 December, there was no vaccination program in the country. That's why there is a big group has remained unvaccinated. And for that situation, we have to now face the measles attack among our children. কাল থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এবার পরীক্ষার্থী 18.5 লাখের বেশি। পরীক্ষা নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানালেন শিক্ষামন্ত্রী আ.ন.ম ইহসানুল হক মিলন। প্রশ্ন ফাঁস ও নকল বন্ধে থাকবে স্যাটেলাইট নজরদারি। তিনি জানান, এবার খাতা মূল্যায়নে নম্বর কম বেশি দেওয়ার কোনো নির্দেশনা নেই। সচিবালয়ের ব্রিফিংয়ে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। জেএসসিতে অটো পাস পাওয়া শিক্ষার্থীরা এবার অংশ নিচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষায়। এবার মোট পরীক্ষার্থী 18.5 লাখের কিছু বেশি। ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় সমান। নতুন সরকারের অধীনে প্রথম পাবলিক পরীক্ষা আগের চেয়ে ভালো করার কথা জানালেন শিক্ষামন্ত্রী। বলেন, এবার তিনি হেলিকপ্টারে ঘুরবেন না, মনিটর করবেন স্যাটেলাইটের মাধ্যমে। এই মোবাইলটা কি হেলিকপ্টার চেয়ে বেশি না? আগে হেলিকপ্টার দিয়ে ওই পাহাড়ি অঞ্চলে নামতে যে কি কষ্ট হতো, হেলিকপ্টার আমার মনে আছে। এখন এটা তো স্যাটেলাইট। এইটার মধ্যে আমি প্রত্যেকটা স্কুলের তাদের নিয়ে নিয়েছি, ব্লুটুথ দিয়ে তাদের নাম কি বলে কোড নিয়ে নিয়েছি। আমার যেখানে সন্দেহ হবে সেখানে আমি দেখব। আমরা কাজ করব, বোর্ড মিটিং করবে, আর আপনি বলবেন চাঁদাবাজি হচ্ছে। এই সমস্ত টার্মিনোলজি ইউজ করে কোনো লাভ হবে না। আমি আমার টাকায় কাকে নিব না নিব, দিস ইজ মাই বিজনেস। আমি ওই মন্ত্রী, এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে 24 ঘন্টা থাকতে পারবে না। বিগত সময়গুলোতে পরীক্ষার সময় কোচিং সেন্টার বন্ধ থাকত।
এবার সে ধরনের কোনো নির্দেশনা থাকছে না। পরীক্ষার সময় কোচিং সেন্টার বন্ধ থাকবে, খোলা থাকবে, মানে বুঝলাম না। আমরা তো কোচিং সেন্টার রিকগনাইজই করি না। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, কোচিং সেন্টার হচ্ছে আমাদের শিক্ষার দুর্বলতা। আমি ছাত্রছাত্রীকে পড়াই না, তাই কোচিংয়ে যায়, আমি সেটা অ্যাড্রেস করেছি। তিনি জানান, পরীক্ষা শেষ হবার 2 মাসের মধ্যে ফলাফল দেয়া হবে। পাশের হার কমাতে বা বাড়াতে কোনো মেকানিজম থাকবে না সরকারের। আমরা এমন কোনো ইনস্ট্রাকশন দেইনি, এবং খাতা যেইভাবে লিবারেল ওয়েতে দেখতে হবে সেটাই তারা দেখবে। একটি প্রশ্নের উত্তর যদি 10টি লাইন থাকে, 9টি যদি ঠিক হয়, ওই যেইভাবে পার্সিয়ালি নাম্বার দেওয়া সেই সঠিকভাবেই দিতে হবে। এইখানে অন্য কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, এবং এক্সামিনার বাড়ানো হচ্ছে যাতে খাতাগুলো সুন্দরভাবে দেখেন। পরীক্ষার সময় বিদ্যুৎ বিভ্রাট সমাধানে জ্বালানি মন্ত্রণালয়কে চিঠি দেওয়ার কথা জানান শিক্ষামন্ত্রী। বলেন, পরবর্তীতে এসএসসি সহ সব পরীক্ষা ডিসেম্বরের মধ্যে নেয়ার পরিকল্পনা চলছে। ডিসেম্বর পত্র পরীক্ষা হতে হবে, লাউড অ্যান্ড ক্লিয়ার। মাহবুব কবির, চপল, এটিএন বাংলা, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য পদে 36 জনকে দল থেকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি। এর মধ্যে নতুন মুখ 28 আর পুরাতন 8। সাংস্কৃতিক অঙ্গনের অনেক সেলিব্রিটি প্রার্থী আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত মাঠের ত্যাগী কর্মীদেরই মূল্যায়ন করল বিএনপি জোট। সংরক্ষিত আসনে প্রার্থীদের নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আগামীকাল, আর ভোট হবে 12 মে। মিজান শাহজাহানের রিপোর্ট। মাননীয় স্পিকার, কাদম্বরী মরিয়া প্রমাণ করিল যে কাদম্বরী মরে নাই। জাতীয় সংসদে 50টি সংরক্ষিত আসনের 36টি বিএনপি জোটের। জামায়াত এনসিপি জোট 13 ও স্বতন্ত্র জোট পাবে 1টি আসন। বিএনপি থেকে মনোনয়ন পেতে ফর্ম নেন 13 শতাধিক নারী প্রার্থী। তাদের মধ্যে ফর্ম জমা দেন 9 শতাধিক মনোনয়ন প্রত্যাশী। 17 ও 18 এপ্রিল গুলশানে বিএনপি চেয়ারম্যানের দলীয় কার্যালয়ে মনোনয়ন বোর্ডের মুখোমুখি হন তারা। শওকতারা আক্তার। সোমবার সকালে নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ে মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত তুলে ধরেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মনোনয়ন বোর্ড সর্বসাকুল্যে 36 জনকে মনোনীত করেছেন। মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে যেমন দলের পরীক্ষিত নেত্রীরা ছিলেন, একই সাথে ছিলেন দলের একনিষ্ঠ সমর্থক, কণ্ঠশিল্পী, অভিনেত্রী সহ বড় ও ছোট পর্দার তারকারাও। কিন্তু দলীয় মনোনয়নে দেখা যাচ্ছে নবীন প্রবীণের সমন্বয়ে বৈচিত্র্য এনেছে ক্ষমতাসীন দলটি। বিএনপি জোটে 36 প্রার্থীর মধ্যে আছেন দলের স্থায়ী কমিটির সদস্য, সাবেক সংস্কৃতি প্রতিমন্ত্রী বেগম সেলিমা রহমান। সর্বকনিষ্ঠ প্রার্থী হিসাবে স্থান পেয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রাক্তন শিক্ষার্থী মানসুরা আক্তার। বিএনপির টিকেটে 28 জন নারী প্রথমবারের মতো সংসদ সদস্য হতে যাচ্ছেন। তারা হলেন শিরিন সুলতানা, ফরিদা ইয়াসমিন, শাকিলা ফারজানা, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, সানজিদা ইসলাম তুলি, ফাহমিদা হক, আন্না মিঞ্জো, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বিথিকা বিনতে হুসাইন, সুরাইয়া জেরিন, মানসুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, সানজিদা ইয়াসমিন, নাদিয়া পাঠান পাপন, শওকত আরা আক্তার, মাধবী মার্মা, সেলিনা সুলতানা, রেজেকা সুলতানা ও আরিফা সুলতানা রুমা। সৎ, যোগ্য এবং দক্ষ এবং সংসদে যাওয়ার মতো তাদের অবস্থান আছে। তালিকায় বাকি 8 জন এর আগেও সংসদ সদস্য ছিলেন। তারা হলেন বেগম সেলিমা রহমান, রেহানা আক্তার রানু, রাশেদা বেগম হীরা, বিলকিস ইসলাম, নীলুপার চৌধুরী মণি, সুলতানা আহমেদ, নেওয়াজ হালিমা আল্লি ও হেলেন জেরিন খান। বর্তমান প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করবার জন্য আমি আমার বাকি জীবনটা উৎসর্গ করে দিতে চাই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হয়েছেন এমন 3 জনও সংরক্ষিত কোঠায় সংসদ সদস্য হতে যাচ্ছেন। তারা হলেন ঢাকা 14 আসনের সানজিদা ইসলাম তুলি, যশোর 2 আসনের সাবিরা সুলতানা ও শেরপুর 1 আসনের সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। বৈচিত্র্য আনা বিএনপির মনোনয়ন তালিকায় আছেন 4 সংখ্যালঘু নারী। তারা হলেন নিপুণ রায় চৌধুরী, সুবর্ণা শিকদার, মাধবী মার্মা ও আন্না মিঞ্জো। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।
ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চূড়ান্ত করেছে জামায়াত ইসলামী নেতৃত্বাধীন জোট। সংরক্ষিত নারী আসনে ১৩ প্রার্থীর মধ্যে জামায়াত ইসলামী থেকে ৮ জন এবং অন্যান্য শরিক দল ও বিশেষ ক্যাটাগরি থেকে ৫ জন মনোনয়ন পেয়েছেন। মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে শরিক দলের নেতাদের সাথে নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট ডক্টর হামিদুর রহমান আজাদ জানান, জামায়াত থেকে নুরুন্নিসা সিদ্দিকা, মার্জিয়া বেগম, সাবিকুন নাহার মুন্নি, মার্দিয়া মমতাজ, নাজমুন নাহার নীলু, মাহফুজা সিদ্দিকা, সাজেদা সামাদ ও শামসুন নাহারকে মনোনয়ন দেওয়া হয়েছে। এনসিপি থেকে মনোনীতরা হলেন মনিরা শারমিন ও মাহমুদা আলম মিতু। এছাড়া জাগপা চেয়ারম্যান তাসমিয়া প্রধান, বাংলাদেশ খেলাফত মজলিসের সদস্য মাহবুবা হাকিম এবং জুলাই শহীদ শিশু জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগমও 11 দলীয় ঐক্যজোট থেকে মনোনীত হয়েছেন। 4টি দল এই 13টি আসনে প্রতিনিধিত্ব করছে। তার মধ্যে জামায়াত ইসলামী এবং এনসিপি এবং বাংলাদেশ খেলাফত মজলিস, জাতীয় গণতান্ত্রিক পার্টি। আমরা এমন একটি জোট এবং দল যারা প্রতিশ্রুতি দেয়, ভঙ্গ করে না, প্রতিশ্রুতি রাখে। এবারে ইরান আমেরিকা যুদ্ধ প্রসঙ্গ। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার সম্ভাব্য আলোচনাকে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে পাকিস্তান। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে ইসলামাবাদের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রতিনিধি দল। তবে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অব্যাহত থাকলে দ্বিতীয় দফা আলোচনার বিষয়ে তেহরানের কোনো পরিকল্পনা নেই বলে সাফ জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। এদিকে নিজেদের জাহাজ জব্দের প্রতিবাদে ওমান উপসাগরে মার্কিন সামরিক জাহাজ লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরান। বিস্তারিত জানাচ্ছেন আশিকুর রহমান। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফা সম্ভাব্য আলোচনাকে ঘিরে কূটনৈতিক প্রস্তুতি জোরদার করেছে পাকিস্তান। রাজধানী ইসলামাবাদ জুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। লকডাউন জারি করে রেড জোন সহ গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকায় সড়ক চলাচল বন্ধ রাখা হয়েছে। এরই মধ্যে আলোচনায় অংশ নিতে ইসলামাবাদের উদ্দেশ্যে রওনা হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। হোয়াইট হাউস জানিয়েছে, এই প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। প্রতিনিধি দলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক উপদেষ্টা স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারও থাকছেন। তারা আগের দফার আলোচনাতেও অংশ নিয়েছিলেন। অন্যদিকে যুক্তরাষ্ট্রের অবরোধ বহাল থাকা অবস্থায় আলোচনায় বসার কোনো পরিকল্পনা নেই বলে সাফ জানিয়ে দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নতুন করে আগ্রাসন শুরু করলে তেহরানও কঠোর জবাব দেবে। এদিকে ওমান উপসাগরে উত্তেজনা আরও বেড়েছে। ইরানি পতাকাবাহী একটি কন্টেইনার জাহাজ জব্দের প্রতিবাদে একই এলাকায় মার্কিন সামরিক জাহাজকে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরান। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এর আগে আলোচনায় না বসলে ইরানের বিরুদ্ধে ভয়াবহ সামরিক পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, প্রস্তাব গ্রহণ না করলে ইরানের বিদ্যুৎ কেন্দ্র, সেতুসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো গুঁড়িয়ে দেওয়া হবে। আশিকুর রহমান, এটিএন বাংলা। এবারে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। লাভজনক হওয়ায় জয়পুরহাটে দিন দিন বাড়ছে কলা চাষ। কৃষি বিভাগ জানায়, এবার জেলায় প্রায় 700 হেক্টর জমিতে এর চাষ হয়েছে। কলা কেনাবেচাকে কেন্দ্র করে জেলা সদর থেকে কয়েক কিলোমিটার দূরে দুর্গাদহ বাজারে জনপ্রিয় হয়ে উঠেছে প্রতিদিনের কলার হাট। সংশ্লিষ্টরা জানান, প্রতিদিন 3 থেকে 4 কোটি টাকার কলা কেনাবেচা হয় এই হাটে। তবে জায়গা সংকটের কারণে রাস্তার পাশে হাট বসায় যানজটের চরম দুর্ভোগ পোহাচ্ছেন ক্রেতা বিক্রেতা ও স্থানীয়রা। দ্রুত হাটে জায়গার সম্প্রসারণের দাবি জানিয়েছেন তারা। এবারে আন্তর্জাতিক সংবাদ। জাপানে 7.4 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে। দেশটির আবহাওয়া দপ্তর জানায়, স্থানীয় সময় বিকেল 5টার দিকে প্রশান্ত মহাসাগরে ইওয়াতে উপকূলের কাছে উৎপত্তি হওয়া কম্পনে কয়েকশো কিলোমিটার দূরে টোকিও শহরও কেঁপে ওঠে। এরই মধ্যে 10 ফুট উচ্চতার সুনামির সতর্কতা জারি করেছে প্রশাসন।
প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি জরুরি সতর্কতা জারি করে উপকূলীয় এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ উঁচু স্থানে সরে যেতে নির্দেশ দিয়েছেন। সতর্কতা প্রত্যাহার না হওয়া পর্যন্ত সেখানে অবস্থান করতে বলা হয়েছে। জাপানের জাতীয় সংবাদ মাধ্যম বলছে, আগামী 48 ঘন্টার মধ্যে আরও ভূমিকম্প ও সুনামির আশঙ্কা রয়েছে। এখনও ক্ষয়ক্ষতির তথ্য না এলেও কয়েকটি বিশেষ টিম অনুসন্ধান চালাচ্ছে বলে জানায় টোকিও। এবারে খেলার খবর। এবার ডাচ বাংলা ব্যাংক পাওয়ার্ড বাই রকেট কো স্পন্সর রকেট পে বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজ প্রসঙ্গ। দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডকে 6 উইকেটে হারিয়ে 3 ম্যাচের সিরিজে 1-1 সমতা আনল বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিং করে নাহিদ রানার 5-তে 198 রানে অল আউট হয় নিউজিল্যান্ড। জবাবে তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্তর 50-তে 4 উইকেটে 199 রান তুলে জয় পায় বাংলাদেশ। 32 রানে 5 উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন নাহিদ রানা। পরাগ আরমানের রিপোর্ট। দেয়ালে পিঠ থেকে গেলে বাঘ যে কতটা ভয়াবহ হতে পারে আরও একবার তার প্রমাণ পেল নিউজিল্যান্ড। সিরিজ টিকিয়ে রাখার ডু অর ডাই ম্যাচে 87 বল হাতে রেখেই কিউইদের হারিয়ে 1-1 সমতা আনল বাংলাদেশ। 199 রানের টার্গেটে নেমে 2 বাউন্ডারিতে মারমুখী সূচনা সাইফ হাসানের, কিন্তু প্রথম ওভারের শেষ বলেই নাথান স্মিথের শিকার হন 8 রানে থাকা সাইফ। সৌম্য সরকার ও সুযোগটা কাজে লাগাতে পারেননি। 11 বলে 8 রানের পুঁজিতেই দায়িত্ব শেষ তার। 21 রানে 2 উইকেট হারানোর পর জুটে গড়ার চেষ্টা তানজিদ হাসান তামিম ও নাজমুল হাসান শান্তর। ওয়ানডে ক্যারিয়ারের ষষ্ঠ 50ও করেন তানজিদ। 95 বলে 17 রানের জুটি করে তোলেন তারা। শান্তর সঙ্গে 120 রানের জুটি করে 76 রানের পুঁজিতে সাজ করে ফেরেন তানজিদ। ওয়ানডে ক্যারিয়ারের 100তম ম্যাচে 11 বলে 7 রানেই শেষ টি20 ক্যাপ্টেন লিটন দাস। এরই মাঝে 13 ইনিংস পর 50 পেয়ে যান নাজমুল হাসান শান্ত। 50-র পরে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন তিনি। তাওহিদ হৃদয়কে নিয়ে জয়ের আনুষ্ঠানিকতা শেষ করেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। এর আগে টসে জিতে ব্যাটিংয়ে নেমে বৈশাখের খরতাপের পাশাপাশি নাহিদ রানার আগুনে বুলেংয়ের উত্তাপেও পড়ে নিউজিল্যান্ড। 28 রানে 2 উইকেট হারিয়ে ব্যাকফুটে কিউইরা। চতুর্থ উইকেটে নিক ক্যালি এবং মোহাম্মদ আব্বাসের 66 বলে 55 রানের জুটি করার চেষ্টাও থামিয়ে দেন নাহিদ রানা। সতীর্থদের ব্যর্থতার মাঝেও হেসেছিল নিক ক্যালির ব্যাট। ক্যারিয়ারের প্রথম 50 তুলে নেয়া ক্যালিকে বিদায় করেন শরীফুল। প্যাভিলিয়নে ফেরার আগে তিনি 120 বলে করেন 83 রান। বাকি সময়টা নাহিদ রানার গল্প। জেডেন লেনক্সকে বোল্ড করে ক্যারিয়ারের দ্বিতীয়বারের মতো 5 উইকেট শিকার করেন এই তরুণ পেসার। পরে তাসকিন আহমেদ উইকেট শিকারে নামলে 198 রানে অল আউট হয় নিউজিল্যান্ড। পরাগ আরমান, এটিএন বাংলা। জয় দিয়ে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করল বাংলাদেশের নারীরা। রাজশাহীর বিভাগীয় স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে লঙ্কান নারীদেরকে 3 উইকেটে হারায় নিগার সুলতানা জ্যোতির দল। টসে জিতে আগে ব্যাট করে 9 উইকেট হারিয়ে 205 রানে পুঁজি পায় শ্রীলঙ্কা। দলের পক্ষে সর্বোচ্চ 54 রান করেন হানসিমা করুণারত্নে। 52 রানের ইনিংস খেলেন ইমেশা দুলানি। বাংলাদেশের বোলার ঋতুমণি 3 উইকেট তুলে নেন। জবাবে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। 34 রানেই 3 উইকেট হারায় তারা। শেষ পর্যন্ত ম্যাচ সেরা শারমিন আক্তারের 86 রানে 9 বল হাতে রেখে 7 উইকেটে 207 রান তুলে জয় পায় টাইগ্রেসরা। বুধবার দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুদল। সংবাদ শেষ করার আগে বিআরবি কেবল শিরোনামগুলো আরও একবার। জুলাই সনদ ও সংস্কারের কথা বলে একটি গুপ্ত দল জাতিকে বিভ্রান্ত করছে। বগুড়ার সমাবেশে প্রধানমন্ত্রী। ফ্যাসিবাদ রুখতে সাংবিধানিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করছে সরকার। জ্বালানি সংকট নিয়ে সংসদ অধিবেশনে তুমুল বিতর্ক। দাম বাড়লেও মূল্যস্ফীতি ততটা বাড়বে না, বাণিজ্যমন্ত্রী। মালয়েশিয়ার সংকেত পেলেই কর্মী পাঠানো শুরু। 24 ঘন্টায় হামে 3 জনের মৃত্যু। হাসপাতালে ভর্তি প্রায় 1200। সারা দেশে বিশেষ টিকাদান কর্মসূচির উদ্বোধন।
কাল শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। প্রশ্ন ফাঁস, নকল রোধে থাকছে ডিজিটাল নজরদারি। খাতা মূল্যায়নে কোনো নির্দেশনা থাকবে না, শিক্ষামন্ত্রী। সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ ও ১১ দলীয় ঐক্যের ১৩ জনের নাম ঘোষণা। কাল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন, ১২ই মে নির্বাচন। এবং দ্বিতীয় দফা আলোচনায় অংশ নিতে পাকিস্তানের পথে মার্কিন প্রতিনিধি দল। যুক্তরাষ্ট্রের অবরোধ অব্যাহত থাকলে আলোচনায় বসবে না ইরান। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।